তো মোদিকে গেলে মোদির সঙ্গে শেখ হাসিনাকে নিয়ে যেতে হবে। শেখ হাসিনা কি মানে এ নাকি হাতের মোয়া নাকি? হ্যাঁ, শেখ হাসিনাকে চাইলেই শেখ হাসিনাকে নিয়ে চলে যাবেন মোদি। শেখ হাসিনা যেদিনকে যাওয়ার না, সেদিনকে বুক চওড়া করে ওই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কি যেন ওটার নাম, এটা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বুক চিতিয়ে ঢুকবেন, সেদিনকে পারলে আটকাবে না আপনারা, চ্যালেঞ্জ রইল। আর সেদিন খুব একটা দূরে নয়, ভারতবর্ষের সঙ্গে যে চুক্তি হয়েছে তারেকের লন্ডনে, সব কিন্তু লিখিত আছে। আমি আগামীকাল করবো সেটা, সব কিন্তু বন্ডেড। আসলে কি যদি তারেক রহমান দাওয়াত দেয় তাহলে নরেন্দ্র মোদীকে আসছেন কিনা, যদিও শপথ গ্রহণটা সম্ভবত 17 তারিখ হওয়ার সম্ভাবনা আছে, নরেন্দ্র মোদী সাহেবকে আসবেন নাকি উনি প্রতিনিধি পাঠাবেন? আর এই হুমকির পরে আসলে আপনি কি বলবেন, বা আপনারা কি বলবেন, দেশের মানুষ কি বলবে? বাংলাদেশ কি জানো, বাংলাদেশের মুখে মারিতম জগৎ, মুখে পৃথিবী উল্টে দেবে। কার্যক্ষেত্রে দেখা যাবে সব লুঙ্গি তুলে বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়েছে। এবার আমি নরেন্দ্র মোদী প্রসঙ্গে আসি, তার ভিজিট প্রসঙ্গে। সকালবেলা আমি 1:30টার সময় একটা খবর আমি পড়েছিলাম, সেটাতে আমি আনন্দবাজারের পত্রিকা আমি দেখিয়ে বলেছিলাম যে এখানে চর্চা শুরু হয়েছে যে নরেন্দ্র মোদী, খবরের কাগজটা পড়ে আমি পুরোটা দিয়েছিলাম। আমি নিজে কোনো দায়িত্ব নিইনি, খবরের আনন্দবাজার যা বেরিয়েছে আমি সেটা হুবহু পড়ে দিয়েছিলাম। সেখানে যেটা মূল কথা লেখা হয়েছিল যে নরেন্দ্র মোদী যাবেন বলে এরকম একটা চর্চা চলছে। আমি সেই অর্থেই করেছি, আমার জিজ্ঞাসা চিহ্ন আছে, নরেন্দ্র মোদী কি যাবেন তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে? একটা মানে কোশ্চেন মার্ক ছিল। পরবর্তী ক্ষেত্রে আমি খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম যে টুইট করার পর নরেন্দ্র মোদী নিজে ফোন করেন তারেক রহমানকে, তারেক রহমানকে ফোন করে আবার অভিনন্দন জানান, তার কন্যাকে ভালো থাকবে, আমার স্নেহ রইল তার কন্যার প্রতি। আমরা বুঝলুক তো, মানে আমরা তো বয়স্ক, তা আমাদের স্নেহের সবসময় ছোটদের দরকার হয়, তাই আপনার মেয়েকে আমার পক্ষ থেকে আমি স্নেহ এবং শুভেচ্ছা জানাই। মিসেস রহমান সম্পর্কে উনি কিছু বলেননি। এখন তারপরে যে প্রশ্নটা উনি তখন তারেক রহমান বলেন যে আর আমার একটা শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, আপনি এলে আমি খুব খুশি হব। নরেন্দ্র মোদী বলেন এইরকম তো আমার কাছে প্রোগ্রাম তো ঠাসা আছে, কারণ ওদিনকে ম্যাক্রন আসছেন, ব্রাজিলের রাষ্ট্রপতি আসছেন, তারপর রাশিয়ার প্রতিনিধি আসছেন, আমরা ব্রিক্স এর একটা আলোচনা ওখানে শুরু করবো, যেহেতু সেপ্টেম্বর অক্টোবরে ভারতবর্ষে ব্রিক্স এর সম্মেলন আছে, এটা হোস্ট আওয়ার ভারত। ফলে সেটা অ্যাটেন্ড করে যদি আমি সময় করতে পারি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমি যাব, কিন্তু আমি কোনো কথা দিতে পারছি না, আপনারা একটা প্রপোজাল, একটা ফরম্যাট একটা পাঠিয়ে দিন ডিপ্লোম্যাটিক চ্যানেলে, আমার পক্ষে সম্ভব হলে আমি যাব, এইটুকু উনি বলেছেন। এবং আমি তো এটা দেখালাম যে এতগুলো কাগজে সব জায়গাতেই বেরিয়েছে যে মানে প্রধানমন্ত্রী মোদী তিনি কি যাচ্ছেন, টপ স্টোরিজ সব রয়েছে এখানে। সব হচ্ছে বাংলাদেশ ভিত্তিক। যেমন আমি যদি এইটাকে খুলি, আমি এইটাকে খুললে কি লিখছে, PM Modi to visit Bangladesh for Tariq Rahman swearing in ceremony. Top BNP leader shared major update says. মানে এত মুখের কথা নয়, এত কাগজে বেরিয়েছে এগুলো। তো যাই হোক, এটা লিখছে India.com। টাইমস অফ ইন্ডিয়া কি লিখছে, টাইমস অফ ইন্ডিয়া লিখছে
share commitment to peace, stability. Bangladesh BNP thanks PM Modi for wishes after victory in election. সেখানেই ভেতরে জয়ের কথা, তার যাওয়ার কথা লেখা আছে। এখানে আলোটা রিফ্লেক্ট করছে বলে এটা বোঝা যাচ্ছে না, মাথার উপরে আলোটা রয়েছে তো লেন্সের উপরে পড়ছে। এরকম 10টা খবরের কাগজ আমি দেখাতে পারি। এখন মোদি যদি সময় বার করতে পারেন তাহলে মোদি যাবেন। আরে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সিকিউরিটি সম্পর্কে এদের কোনো জ্ঞান আছে? 5 লেয়ার সিকিউরিটি থাকে, ওই সিকিউরিটি ভেদ করে একটা পোকামাকড় মাছিও বলতে পারবে না। 5 লেয়ার সিকিউরিটি। তো মোদিকে গেলে মোদির সঙ্গে শেখ হাসিনাকে নিয়ে যেতে হবে। শেখ হাসিনা কি মানে এ নাকি হাতের মোয়া নাকি? শেখ হাসিনাকে চাইলেই শেখ হাসিনাকে নিয়ে চলে যাবেন মোদি? শেখ হাসিনা যেদিনকে যাওয়ার না, সেদিনকে বুক চওড়া করে ওই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কি যেন ওটার নাম, এটা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বুক চিতিয়ে ঢুকবেন, সেদিনকে পারলে আটকাবে না আপনারা। চ্যালেঞ্জ রইল। আর সেদিন খুব একটা দূরে নয়। ভারতবর্ষের সঙ্গে যে চুক্তি হয়েছে তারেকের লন্ডনে, সব কিন্তু লিখিত আছে। আমি আগামীকাল করবো সেটা। সব কিন্তু বন্ডেড। তারেক রহমানকে বেঁচে থাকতে হলে ভারতবর্ষের সাহায্য নিয়ে, তারেক রহমান কেন, আজকে যদি জামাত আসে, সরকারে যদি জামাত আসতো, যদি আজকে সরকারে যদি জাতীয় পার্টি আসতো, তাহলেও কিন্তু একই অবস্থা হতো। ভারতবর্ষ ছাড়া বাঁচার জায়গা নেই, কারণ 3 দিকে ঘেরা আর একদিকে হচ্ছে সমুদ্র। এখানে খাদ্য, পানীয় জল, ইলেকট্রিসিটি সমস্ত কিছু ব্যবহার হচ্ছে ভারতের ওপর দিয়ে, ভারতের দয়াতে। আর বাংলাদেশকে মোটামুটি ভিকিরি করে দিয়ে চলে গিয়েছে আমাদের মহান ডক্টর ইউনূস। এখন বাংলাদেশের হাতে টাকা নেই। এখন ভারতবর্ষ যদি সমস্ত শর্ত মানে, তাহলে হয়তো 10-20 বিলিয়ন ডলার হয়তো বাংলাদেশকে দিয়ে দেবে, তোমরা দেশ চালাও, দিয়ে দেবে। যে 60 বিলিয়ন ডলার যেটা করা হয়েছে না, ওটা তো সেই সময় বাজেটে করা হয়েছিল। ওই 60 বিলিয়নের পরে, আচ্ছা আমাদের দেশে ব্ল্যাক বাজেট, সব দেশে তো বাজেট আছে, আমাদের দেশে ব্ল্যাক বাজেট বলে একটা বাজেট আছে, তোমরা জানো? ব্ল্যাক বাজেট প্রতিরক্ষায় না, না, তাহলে ব্ল্যাক বাজেট থাকে, ব্ল্যাক বাজেট। আচ্ছা, এই ব্ল্যাক বাজেটে মানে কয়েক মিলিয়ন ডলার থাকে। আচ্ছা, এই ব্ল্যাক বাজেটের টাকা কোথায় যায়? এই ব্ল্যাক বাজেটের টাকা যায় এই যত আমাদের এজেন্সি আছে না, সারা পৃথিবীতে এজেন্সি গুলো কাজ করছে, যারা মানে এজেন্ট যারা কাজ করছে, তারা তাদের মাইনে বাবদ তারা একে ওকে হাত করছে, একে 10 মিলিয়ন দিচ্ছে, ওকে 20 মিলিয়ন দিচ্ছে, ওকে 5 মিলিয়ন দিচ্ছে, ওকে 1 বিলিয়ন দিচ্ছে, যার কোনো হিসেব নেই। এগুলো হয় মুখে মুখে, এর কোনো বাজেটে কোনো উল্লেখ থাকে না, কোনো কিছু থাকে না। কোথাও একটা অনুদান দিতে হবে, যেখানে বাজেটে প্রভিশন নেই, ব্ল্যাক বাজেট থেকে দিয়ে দেওয়া হলো। যে 60 কোটি টাকা দেওয়া আছে, সেখানে যদি মনে করা হয় এখানে 50 বিলিয়ন ডলার আমি একে দিয়ে দেবো বা বাংলাদেশকে দিয়ে দেবো, ব্ল্যাক বাজেট থেকে তুলে নিয়ে গিয়ে দিয়ে দেবে। 1 ট্রিলিয়ন তো রাখা আছে ওখানে। আমাদের দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব আজ শনিবার সকাল 9:50 এমিরাত এয়ারলাইন্সের ফ্লাইট EK 583-তে নেদারল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন। উনি কিন্তু অরিজিনালি নেদারল্যান্ডের পাসপোর্টধারী। উনি আজকে সকালেই চলে গেছেন। এর ভিতরে আরো কে কে চলে যায় সেটা হচ্ছে দেখার বিষয়। ভাগা শুরু হয়ে গেছে। আমি তো 14 তারিখ এবং 16 তারিখ এই 2 দিন চলে যাবে, এটা তো অনেক আগে আমি বলেছিলাম। টিকিট সব বুক হয়ে গেছে।
15-16, 14-15 বলেছিলাম, কিন্তু 14 তারিখ সকালবেলা তোমাদের 8:30টার সময় বাংলাদেশ থেকে ডাইরেক্ট একটা ফ্লাইট আছে সিঙ্গাপুর যায় দিল্লি। সেই ফ্লাইটে সব টিকিট বুক করা আছে। আর 15 তারিখে 2টো স্পেশাল, সকালেরটা তো যাবে, আর 2টো স্পেশাল ফ্লাইট আছে, 12:30টায় একটা আর 1:30টায় একটা। এবং দুটো flight আছে। আমার কাছে আরো কথা একজনের হবে। একটা ফ্লাইটের আছে, এই যে এটা কে কে কোন উপদেষ্টা পালাচ্ছে? এটা কোন উপদেষ্টার নামে ইস্যু করা টিকিট? এটা 1 সেকেন্ড আমি বলছি। এইটা ক্লোজ আপ করতে হবে। হ্যাঁ, আমি একটু করে বলছি। আমি একটু, কারণ আমি নিজেও স্ক্রিনে খুব একটা ভালো দেখতে পারতেছি না, যার কারণে আমাকে একটু করতে হবে। এইটা এই ভদ্রলোকও চলে যাচ্ছে সম্ভবত 14 ফেব্রুয়ারি, আজকেই চলে গেছেন। আচ্ছা সরি, আরে খোঁজ নিয়ে দেখো, খোঁজ নিয়ে দেখো, অন্তত গোটা 10 বেরিয়ে গেছে। না না না, এইটা হচ্ছে যে এই ভদ্রলোকের যার ছবি দেখালাম ওনারই টিকিট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফয়েজ আহমেদ তৈয়বের টিকিট, তাই তো? তৈয়বের টিকিট, হ্যাঁ। এটা চট্টগ্রাম বুলেটিন নামে একটা পত্রিকা আরো 3 দিন আগে আমাকে পাঠাইছিল যে একটা স্ট্যাটাস দেওয়ার জন্য যে ভাগতেছে ওই আচ্ছা। টিকিটটাই। তখন আমি বুঝতে পড়ি পেরেছি। নাই আসলে। বুঝতে পেরেছি। খোঁজ নাও ফরিদা আক্তার কোথায় আছেন, জি, খোঁজ নাও ফরিদা আক্তার কোথায় আছেন, খোঁজ নাও। সম্ভবত ফরিদা আক্তার, সম্ভবত আমার যতটুকু জানা যে গতকাল রাতে 2:30টার কাতার এয়ারওয়েজে উনি উঠেছেন ফরিদা আক্তার। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে যে উনি চলে গেছেন, কিন্তু ওনার বাকি ডিটেলস এখনো পাইনি। পেলে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তো এখনো আসেই নাই, আমাদের এনএসএ খলিল। না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর। জাহাঙ্গীর জাহাঙ্গীর আলো, ওই দেখবেন। ওটা সবার কাছে, ওটা 8:30টায় পালিয়েছে। ওদের সবার কাছে পাসপোর্ট আছে। এখন একটা কাজই করতে পারে, সেটা তো পাবলিক যদি এয়ারপোর্ট ঘেরাও করে রাখে, কাউরে পাবলিকের উচিত এয়ারপোর্ট ঘেরাও করা, ঘেরাও করে এদের দেয়। একটারও সেফ এক্সিট দেওয়া উচিত না। হ্যাঁ, যে ওদেরকে ছাড় দেওয়া উচিত না, ওদের পাবলিক ঘেরাও করে রাখতে হবে। মানে এরা কি পরিমাণ মেটিকুলাস ডিজাইন করছে। এরা এখন এই যে এদের পাতানো ইলেকশনে যারা জয়ী হয়েছে তাদেরকেও এখন ওখান থেকে নামানোর জন্য আবার নতুন করে ডিজাইন করতেছে। এরা কি পরিমাণ পয়জন। আচ্ছা, আরে দাদা এবং সার্জিসের নাকি ভ্রমণ বাতিল করে দিয়েছে। সার্জিসের, এটা ফেসবুকে দেখতেছি, এটা এখনো সঠিক জানি না, ফেসবুকে দেখছি। আরে দাদা এবং 26 অক্টোবর আপনাদের দুইজনের কাছে প্রশ্ন, এই যে নির্বাচন পরবর্তী আজকে 2 দিন প্রচুর সহিংসতা হইতেছে বিভিন্ন জায়গায়, মায়ের দৌড়, কারা আসলে এইটা কারা করতেছে? এটা কি আসলে জামাত তো প্রেসার গ্রুপ, কেরানি শফিকের প্রেসার গ্রুপ। হ্যাঁ, শফিক ডাস্টবিন শফিকের এই অনুযায়ী মব কিসের, ও তো প্রেসার গ্রুপ। এখন যেই প্রেসার গ্রুপ। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। আমার মনে হয় কি জানেন, এই যে গত জুলাই আগস্টের পরে তো প্রচুর মব করছে সরকারি সমর্থনে, এই সরকারের সমর্থনে। এখন ওরা ভাবছিল যে জামাত ক্ষমতায় আসবে, কিন্তু শেষ পর্যন্ত পাবলিকের চাপে ভোটাভুটিতে তারা আর কাজ করতে পারে নাই, যার কারণে ওরা হয়তো এখন আবার এই গ্রুপটারে নামাই দিয়ে বলছে তোমরা তোমাদেরকে মারো, সারা ইন্টারন্যাশনাল পৃথিবীতে দেখাবো যে বিএনপি এই অবস্থা করতেছে, সুতরাং ক্ষমতা এখন ওদের হাতে দেওয়া যাবে না, দেশ অস্থিতিশীল হবে, আমরা আরো 6 মাস থাকি। এইটাই কি তাদের প্ল্যান কিনা? আপনাদের কি মনে হয়? ডাস্টবিন শফিক একটা ভালো বাজারে মদ ছেড়ে দিয়ে গিয়েছে, ওর একটা ভালো মতবাদ যাকে বলে, সেটা হচ্ছে যত মারপিট হোক না কেন সব হচ্ছে মব নয়, প্রেসার গ্রুপ। এরপর আমি তারিখ বলবো না, কারণ আমি এখনো নিশ্চিত নই, সেনাবাহিনী এবার ভেতরে ঢুকে যাবে, আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা থাকবে না। আমি তারিখ এখন বলতে পারছি না, কারণ তারিখটা আমি এখনো জানতে পারিনি। যেদিনকে ঢুকে যাবে
তারপর থেকে যারা পথে নামবে সব হচ্ছে প্রেশার গ্রুপ। ভাই এখানে কেউ বলতে পারবে না আওয়ামী লীগ করে, ও বিএনপি করে, ও জামাত করে, ও জাতীয় পার্টি করে, ও তো প্রেশার গ্রুপ। আর মানে মোটামুটি যদি 2 ঘন্টা সময় পায় সাবির, হ্যাঁ আজ রাশেদ ভাই, যদি এই প্রেশার গ্রুপের নায়করা যদি হাতে 2-3 ঘন্টা সময় পায়, মানে এই আর্মি ক্যাম্পে ঢুকে যাওয়ার পর এই 2-3 ঘন্টার মধ্যে মোটামুটি বাংলাদেশ সাফ হইয়া যাইব একদম। যদি নায়করা যদি পথে নামে 2-3 ঘন্টা লাগবে, খুব বেশি হলে, খুব বেশি হলে। আর সেদিন খুব একটা দূরে নাই, কারণ যে চুক্তি হয়েছে সেটা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মতো।